Hello friends, welcome to my channel English Knowledge ইংরেজি গ্রামার সম্পূর্ণ বাংলা ভাষায় পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে করে সবার আগে ভিডিও আপডেট তোমার কাছে পৌঁছে যাবে। প্রথমে আজকে আমাদের ক্লাস হচ্ছে সেন্টেন্স। আজ আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স নিয়ে আলোচনা করার পূর্বে আমরা প্রথমে থেকে একটু আসি। প্রথমেই দেখি অ্যালফাবেট। আমরা যদি বলি অ্যালফাবেট কয়টি, অনেকে হয়তো বলবে 26টি অ্যালফাবেট। সম্পূর্ণ ভুল। অ্যালফাবেট একটি, কিন্তু অ্যালফাবেটে কতগুলি লেটার? 26টি লেটার নিয়ে একটি অ্যালফাবেট। তাহলে অ্যালফাবেট একটি, কিন্তু লেটার হচ্ছে 26টি। তাহলে 26টি লেটার নিয়ে একটা অ্যালফাবেট তৈরি হচ্ছে। তাহলে সবসময় অ্যালফাবেট হবে একটি, আর তার ভিতরে কতগুলি লেটারে? 26টি লেটার নিয়ে একটা অ্যালফাবেট তৈরি হচ্ছে। এবার দেখো, এই অ্যালফাবেটকে আমরা কী করেছি? দুই ভাগে ভাগ করেছি। এক হচ্ছে কি ভায়োল, এক হচ্ছে কনসোনেন্ট। ভায়োলকে আমরা কতটা পেয়েছি? 5টি ভায়োল, আর কনসোনেন্ট 21টি। এগুলো তোমরা নিশ্চয়ই জানো। এবার দেখো, 21টি কনসোনেন্টের মধ্যে আমরা কি দেখেছি? 21টি কনসোনেন্টের মধ্যে আমরা দেখেছি যে ডব্লিউ এবং ওয়াইকে আমরা সেমি ভায়োল হিসাবে পেয়েছি। কেন? যে ডব্লিউ এবং ওয়াই কোনো সময় ভায়োল রূপ নেয়, কোনো সময় ওয়াই। এবার কোন কোন ওয়ার্ডে এরা ভায়োল, কোন কোন ওয়ার্ডে এরা কনসোনেন্ট, সেটা জেনেছি। তারপরে আমরা ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি, যে ওয়ার্ড কীভাবে তৈরি হচ্ছে, যে কতগুলি লেটার পাশাপাশি বসে কোনো একটি অর্থ প্রকাশ করবে, সেটাই হবে কি ওয়ার্ড। আমরা আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব, আমাদের মূল টপিক আসবে সেন্টেন্স। আজ আমাদের বিষয় হচ্ছে সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কি প্রথমে দেখো, আমরা যেমন কতগুলি লেটার নিয়ে একটা ওয়ার্ড তৈরি করেছি, সেই রকমই দেখো কতগুলি ওয়ার্ড নিয়ে একটি কী তৈরি হবে? সেন্টেন্স বা বাক্য। কারণ একটি সেন্টেন্স তৈরি করতে গেলে কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসবে, তবেই একটি সেন্টেন্স তৈরি হবে। এবার দেখো সংজ্ঞা, দেখো কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে কোনো একটি প্রসঙ্গে একটি পরিষ্কার অর্থ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। দেখো কতগুলি ওয়ার্ড কী হবে, দেখো পাশাপাশি বসবে এবং কোনো একটি প্রসঙ্গে, ধরো আমি বলছি আই অ্যাম গোয়িং টু স্কুল। তাহলে এখানে কি হলো? আমি স্কুলে যাচ্ছি। তাহলে কি হলো? এই ওয়ার্ডগুলি বসলো কী প্রসঙ্গে? ওয়ার্ডগুলি বসলো পাশাপাশি, যে আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। ওয়ার্ড পাশাপাশি বসবে এবং কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করবে, তবে গিয়ে একটি সেন্টেন্স সম্পূর্ণ হবে। তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, একটা পরিষ্কার একটা অর্থ প্রকাশ করছে কি, যে আমি স্কুলে যাচ্ছি। তাহলে আমার কী প্রসঙ্গে বলছে? যে আমি স্কুলে যাচ্ছি, এর প্রসঙ্গে বলছে। দেখো আবার দেখো, কিন্তু ওয়ার্ডগুলি দ্বারা যদি কি হয়, পরিষ্কার অর্থ প্রকাশ না হলে সেন্টেন্স হয় না। ধরো আমি কি করেছি এখানে, দেখো দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে কি? পাখি আকাশে উড়ে, সেটা আমরা সবাই জানি, এটা একটি বাক্য। কিন্তু দেখো, যে ডগ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, যদি এটা কি বাক্য হবে? কোনো দিন কি কুকুর আকাশে উঠতে পারে না? তাহলে শুনো, একটি ধরো আমি সেন্টেন্স তৈরি করছি, কিন্তু এইরকমই ধরো ওয়ার্ড বসিয়ে দিলাম, দিয়ে ওই সেন্টেন্সটা কোনো মানে দাঁড়াচ্ছে না, কিন্তু সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সটা সম্পূর্ণ হবে না। একটি বাক্য বা একটা সেন্টেন্স সম্পূর্ণ করতে গেলে পাশাপাশি ওয়ার্ড বসবে এবং তার একটি পরিষ্কার অর্থ প্রকাশ করবে। কেমন? তাহলে কুকুর আকাশে ওড়ে না বলে এটা শব্দ হবে না। এবার দেখো, দ্য বয় ইজ ইটিং রাইস, এটা একটা বাক্য। আবার দেখো, ইটিং রাইস ইজ দ্য বয়, এটা কিন্তু বাক্য নয়। মানে বয় ইটিং রাইস, ছেলেটি কী করছে? খাচ্ছে ভাত, কিন্তু ইটিং রাইস ইজ দ্য বয়, এটা কোনো বাক্যের মধ্যে পড়ছে না। তাহলে একটা বাক্য তৈরি করতে গেলে মিনিংফুল শব্দ নিয়েই একটি বাক্য গঠন হবে এবং যে শব্দগুলি পাশাপাশি বসবে তার জন্য এটা পরিষ্কার অর্থ প্রকাশ করে। তাহলে বুঝতে পারলে সেন্টেন্স কি? যে সেন্টেন্স হলো কতগুলো ওয়ার্ড যখন পাশাপাশি বসবে, বসে কী হবে? কোনো একটি প্রসঙ্গে কী করবে? পরিষ্কার অর্থ প্রকাশ করবে, তখনই সেটা সেন্টেন্স হবে। এবার দেখো, দেখো শব্দগুলি ঠিকমতো সাজিয়ে না বসালে অর্থ পরিষ্কার হয় না বলে বাক্য হয় না। এটা তো বললাম যে শব্দগুলোকে আমি যদি ঠিকমতো সাজিয়ে না বসাই, এই যেমন ইটিং রাইস ইজ দ্য বয় বসালাম, এখানে কিন্তু বাক্য আছে, কিন্তু বাক্যগুলোকে সাজিয়ে বসাতে হবে, তবেই সেন্টেন্স হবে। যদি সাজিয়ে না বসাই তাহলে সেন্টেন্স হবে না। এবার দেখো, যে এ ফ্যাট ম্যান ইজ গোয়িং, একটি মোটা মানুষ যাচ্ছে। হ্যাঁ,
এটি একটি বাক্য, একে আমরা বাড়িয়ে বলি দেখো, এ ফ্যাট ম্যান ইজ গোয়িং স্লোলি, এটিও একটা বাক্য, এটাকে আরও বাড়িয়ে বলা যায়। তাহলে এখানে কী হল, এটাকে আরও বাড়িয়ে বলছি দেখো, এ ফ্যাট ম্যান ইজ গোয়িং স্লোলি অন দ্য রোড। তাহলে আমরা কি করলাম, যে সেন্টেন্সটাতে একটি একটি করে কি করলাম, ওয়ার্ড যুক্ত করে লম্বা করছি বা বড় করছি। তাহলে সেন্টেন্স বা বাক্যকে প্রয়োজন মতো বাড়ানো যাবে, তবে কেন দেখো, প্রতিটি ক্ষেত্রে যেন সেই প্রসঙ্গ অনুযায়ী এটা ক্লিয়ার মিনিং বা অর্থ প্রকাশ পায় বা অর্থ থাকতে হবে। ধরো আমি একটা বাক্যে ধরো একটা সেন্টেন্সকে বাড়াচ্ছি, কিন্তু তার মিনিং অন্যরকম হচ্ছে। ধরো এ ফ্যাট ম্যান ইজ গোয়িং, আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার, এরকম তো করলে বাক্য হবে না। কিন্তু ওই প্রসঙ্গটা আমি ফ্যাট ম্যান ইজ গোয়িং, তাহলে এর প্রসঙ্গ আর কি কি ওয়ার্ড হতে পারে, যে এ ফ্যাট ম্যান ইজ গোয়িং স্লোলি, এ ফ্যাট ম্যান ইজ গোয়িং স্লোলি অন দ্য রোড। তাহলে অর্থকে ইচ্ছে মতো তুমি বাড়াতে পারবে, প্রয়োজন মতো বাড়াতে পারবে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে এটা প্রসঙ্গ অনুযায়ী যেন ক্লিয়ার মিনিং থাকে। মিনিংলেস যদি বাড়াও তাহলে সেটাও কিন্তু সেন্টেন্সের মধ্যে গণ্য হবে না। এবার দেখা কিছু আছে দেখো, আবার দেখো কী হচ্ছে, কখনো কখনো একটা শব্দেও সেন্টেন্স কমপ্লিট হয়ে যায়। কেমন, কখনো কখনো দেখবে, আমি যেমন বলছি কতগুলি ওয়ার্ড পাশে বসে একটা বাক্য গঠন হচ্ছে, আবার দেখো একটা বাক্য নিয়েও একটি ওয়ার্ড নিয়েও একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে যায়। কেমন, দেখো মিস্টার দাস, দেখো ইজ ইট ইয়োর ব্যাট, মিস্টার দাস এটা কি তোমার ব্যাট? তো মিস্টার রয় কী বলছে, ইয়েস। তাহলে এখানে কী হলো, যে একটি শব্দের মধ্যেই বাক্যটি কমপ্লিট হয়ে গেল। ইয়েস বলতে এখানে বলছে হ্যাঁ এটি আমার ব্যাট, ইয়েস একটি কথাতেই সম্পূর্ণ বাক্যটি কমপ্লিট হয়ে গেল। কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে একটি বাক্য কী হয়, সম্পূর্ণ হয়। কিন্তু আবার একটি ওয়ার্ডেও কী হয়, বাক্য সম্পূর্ণ হয়, কিন্তু সেটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে বা এটা বলার একটা ধরন থাকবে। প্রতিটি ক্ষেত্রে তো আই দিয়ে কমপ্লিট করে দিলাম সেন্টেন্স, সেটা তো হবে না। কেমন, তাহলে আমরা কী জানলাম, যে কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসবে এবং কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করবে, তখনই সেটা কী হবে, সেন্টেন্স হবে। সেন্টেন্স ইচ্ছে মতো তুমি প্রয়োজন মতো বাড়াতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে যেন একটা ক্লিয়ার মিনিং থাকে, সেই প্রশ্ন যেটা সম্বন্ধে বাড়াচ্ছ তার সম্বন্ধে যেন একটা মিনিং থাকে। হ্যাঁ, আর সিকোয়েন্সলি মানে একটি ওয়ার্ড পাশাপাশি বসছে, তার মানে এই নয় যে উল্টোপাল্টা ওয়ার্ড বসিয়ে একটা বাক্য গঠন করছো, সেটা করা যাবে না। এবার দেখো, একটি বাক্য হলো যে কোনো ভাষার বৃহত্তম ইউনিট। একদম ঠিক, ধরো আমি বাংলা ভাষায় কথা বলছি, তো তোমার সাথে আমার যে কমিউনিকেশনটা হচ্ছে, তাহলে কী বাংলা ভাষায় হচ্ছে এবং মিনিংফুল কতগুলি ওয়ার্ড দিয়ে আমি তোমাকে বলছি। কিন্তু আমি ধরো ভাষা ইংলিশ ভাষা বা ফ্রান্সি ভাষায় বলছি, বা ধরো কোনো জার্মানি ভাষায় বলছি, তাহলে কি তোমার সাথে আমার তো কমিউনিকেট হবে না। আমি যদি জার্মানি হই, তাহলে জার্মানির লোক আমার ভাষা বুঝতে পারবে। তাহলে ভাষা বুঝতে গেলেও তোমার সাথে আমার যে কমিউনিকেট হবে বা তোমার সাথে আমার যে ভাষার ম্যাচ, সেই ভাষাটাই তোমার সাথে আমার হবে, তখনই সেই ভাষায় বলবো, একটা বাক্য বা সেন্টেন্স কমপ্লিট হবে। তাহলে একটি বাক্য হলো কোনো ভাষার বৃহত্তম ইউনিট। তাহলে একটি ভাষা যখন তৈরি করছো, তাহলে সেটা বৃহত্তম ইউনিট হবে। এবং এটি একটা ইংরেজিতে একটি ভাষা কী দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে লেখার সময়, এবং শেষ হয় কী হয়, কী দিয়ে, ফুল স্টপ বা কোয়েশ্চেন মার্কস বা এক্সক্লেমেশন মার্কস দিয়ে কোনো বাক্য শেষ হয়, এক্সক্লেমেশন মার্কস দিয়ে শেষ হয়। তাহলে একটি যখন বাক্য আমি লিখছি, ধরো সেন্টেন্স, তখন সেটাকে শুরু করবো কী দিয়ে, ক্যাপিটাল লেটার দিয়ে, যে শেষ হবে কী দিয়ে, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক বা এক্সক্লেমেশন মার্কস দিয়ে, বিস্ময়বোধক বাক্য দিয়ে মার্কস দিয়ে শেষ। এবার দেখো, বাক্য সাধারণত একটি শব্দ বা শব্দের একটি গ্রুপ হিসাবে সংজ্ঞায়িত হয়। এটি তুমি বললে যে একটি ওয়ার্ড দিয়ে একটা বাক্য কমপ্লিট হয়ে গেল। তাহলে একটি দেখো, বাক্য সাধারণত একটি শব্দ বা শব্দের একটি গ্রুপ হিসাবে সংজ্ঞায়িত হয়, যা বিবৃতি আদেশ দিয়ে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে বা বিবৃতি দিয়ে একটি সম্পূর্ণ ধারণা প্রকাশ করে। ঠিক আছে, এক্সাম্পল দেখো, হি ইজ এ গুড বয়।
এটা কি একটা স্টেটমেন্ট। দেখো ইজ হি এ গুড বয়, কোশ্চেন মার্ক, কোশ্চেন। হোয়াট এ নাইস ওয়েদার, এক্সক্লেমেশন, বিস্ময়বোধক। তাহলে একটি বাক্যে কী হয়, সাধারণত একটি শব্দ বা শব্দের গ্রুপ যেটি কী করে, বিবৃতি বা আদেশ দিয়ে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে বা বিবৃতি দিয়ে একটি সম্পূর্ণ ধারণা প্রকাশ করে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। এবার দেখো এর বাক্যে কমপক্ষে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব প্রয়োজন। একটি বাক্য যখন তৈরি করছো সেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে। কেমন, কখনো কখনো তুমি একটি বাক্যে কী হতে পারে, সাবজেক্টকে তুমি কী করতে পারো, সাইলেন্স রাখতে পারো বা উজ্জ্ব রাখতে পারো, এখানে হচ্ছে লুকায়িত অবস্থায় থাকে বা লুকানো যেতে পারে। কিন্তু ভার্বকে অবশ্যই তোমাকে সামনে আনতে হবে। ভার্বকে কোনো সময় লুকায়িত অবস্থায় বা উজ্জ্বল হিসাবে প্রকাশ করা যাবে না, কারণ ভার্ব হচ্ছে কি কোনো শব্দের ভার্ব হচ্ছে কোনো বাক্যের কি হৃদয় বা হার্ট। তাহলে একটি বাক্যে কি হচ্ছে, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে বা প্রয়োজন, কিন্তু ইচ্ছা করলে সাবজেক্টকে তুমি লুকাতে পারো, মানে সাইলেন্স রাখতে পারো বা উজ্জ্বল রাখতে পারো, কিন্তু ভার্বকে সবসময় তোমাকে কি উপস্থিত থাকতে হবে বা ভার্বকে তোমার সবসময় সামনে রাখতে হবে, কারণ ভার্ব হচ্ছে কোনো বাক্যের একটি হৃদয়। ঠিক আছে, যেমন ডু ইট, তাহলে এটি করো, তাহলে এই বাক্যের সাবজেক্ট ইউ কি হচ্ছে, লুকানো আছে দেখো, আর ভার্ব ডু দৃশ্যমান। তাহলে ডু ইট, এটি করো, কাকে বলছে, তোমাকে বলছে তুমি এটি করো, ইউ ডু ইট, তুমি এটি করো। কেমন, তাহলে এখানে ইউটিকে আমরা উজ্জ্বল, আমরা ডু ইট এটা বললে বুঝে যাব যে তোমাকে বলছি আমি। ঠিক আছে, আমি বলছি ডু ইট, মানে তুমি কী বলবে, আমাকে বলছে, আমি তাহলে আমি ইউটাকে বললাম না, কারণ আমি জানি তোমাকে আমি বলছি, আর তুমি বুঝতে পারছো যে আমাকে আমি বলছি, তোমাকে আমি বলছি। কেমন, সেই জন্য ইউ ডু ইট, তাহলে ইউটা এখানে কী আছে, লুকায়িত অবস্থায় আছে। এবার দেখো যে সেন্টেন্সকে আমরা কী করি, ভাগ কটা বিষয় দেখো। কার্যকরীভাবে সেন্টেন্সগুলি ভাগ দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এই পাঁচটি ভাগে আমরা সেন্টেন্সকে ভাগ করছি। তাহলে আজ আমরা এই সেন্টেন্সের ভাগ সম্বন্ধে আর ডিটেলসে পড়াবো না, কারণ পড়াতে গেলে ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, তোমাদের বুঝতেও সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আর আরেকটি বিষয় হলো, আমরা বেসিক লেভেল থেকে তোমাদের পড়ানো শুরু করেছি, সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ আগে বেসিক জিনিসগুলো তোমাদের পড়াবো, তবেই তারপরেই তোমরা যখন বেসিক জিনিসটা শিখে যাবে পুরো গ্রামারে, তখন তোমাদের এই স্টেপ বাই স্টেপ ওই সেন্টেন্সের ভাগ, তারপর আরও যে সমস্ত নাউন প্রোনাউন বা এগুলো পড়াবো, সেগুলোর আমরা তোমাদের তখন হায়ার লেভেলটা যখন আমরা পড়াবো, আগে বেসিক লেভেলটা তোমরা শিখে যাবে। বেসিক লেভেল স্ট্রং হয়ে গেলে তখন এই সমস্ত সেন্টেন্স মানে এই সমস্ত এইগুলো তোমরা আর বুঝতে অসুবিধা হবে না। তাহলে আজকে আমরা কি দেখলাম বা জানলাম, আজকে আমরা জানলাম যে একটি বাক্য গঠন করতে গেলে কি করতে হয়, যে কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সেক্ষেত্রে প্রত্যেকটি ওয়ার্ডের জন্য একটি নির্দিষ্ট মানে থাকে, মানে ছাড়া বা মিনিংলেস শব্দ প্রয়োগ করে বাক্য গঠন করা সম্ভব নয়। ঠিক আছে, আর হচ্ছে তুমি জানলে যে একটি বাক্যকে আমি বাড়াতে পারি প্রয়োজন মতো, কিন্তু সেই বাক্য সেক্ষেত্রে কী করতে হবে, যে প্রসঙ্গে বাক্যটি আমি বাড়াচ্ছি সেটা যেন মেন সেন্টেন্স থেকে যেন বাইরে না হয়। ঠিক আছে, একটি মিনিং ক্লিয়ার মিনিং যেন থাকে, তবে এটা হবে। আর দেখলাম যে আমরা একটি বাক্য হচ্ছে কোনো ভাষার কি বৃহত্তম ইউনিট। ঠিক আছে, যে একটি বাক্য হচ্ছে কোনো ভাষার কথোপকথনের একটা বৃহত্তম ইউনিট। ঠিক আছে, একে আমরা কি দিয়ে শুরু করতে পারি, লেখার ক্ষেত্রে বড় ক্যাপিটাল লেটার দিয়ে, এবং শেষ হয় কি যে ফুল স্টপ, কোয়েশ্চেন মার্কস এবং এক্সক্লেমেশন বা বিস্ময়বোধক চিহ্ন দিয়ে। ঠিক আছে, এবার সেন্টেন্সকে আমরা ভাগ জানলাম, সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করি, যেমন অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। এছাড়াও আরও 4টি ভাগ আছে, এটা গঠনগতভাবে, সেগুলি তুমি যখন আমি সেন্টেন্সের ভাগ যখন পড়াবো তখন ওটা নিয়ে আলোচনা করব। তাহলে আজ আমরা সেন্টেন্স সম্বন্ধে জানলাম, তাহলে আজকে এই পর্যন্তই। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে
এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাকে এই রকম ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে এবং আমি জানতে পারবো যে আমার পড়ানোয় কিছু শুভ ফল পাচ্ছে কেউ। থ্যাংক ইউ।